হেমোহিম অ্যাকচুয়ালি কি কাজ করে, কিভাবে সেটা এলো পুরো হিস্টোরি, এটা আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে বাড়ানোর মাধ্যমে কিভাবে আমাদের সমস্ত রোগ থেকে আমাদের বাঁচিয়ে রাখে, এবং কাদের কাদের আমরা দেব, বড়তে বড় সমস্যা ভুগছে এরকম মানুষকেও আমরা হিমোহিম দেব। আচ্ছা যাক, এটা সম্পর্কে ফার্দার ডিটেলসে যদি যাই, তো এরকম বড় প্যাকেট আকারে আসে, এগুলির মধ্যে এরকম ছোট ছোট প্যাকেট থাকে, এরকম স্যাশে আকারে থাকে, আর স্যাশের মধ্যে এরকম লিকুইডটা হয়। লিকুইড কালারটা ঠিক এক্স্যাক্টলি এরকমই আছে, তার ডেনসিটিটাও মোটামুটি সেম আছে। আর এটা হালকা দলে গুলে খাওয়া যেতে পারে, অথবা খালি খালিও যদি কেউ খায় খেতে পারে। এরকম দিনে দুটো করে নেবে, সকালে একটা, সন্ধ্যায় একটা, খালি পেটে। তো সন্ধ্যার দিকে, সকালে তো খালি পেট থাকে, সন্ধ্যার দিকে খালি পেট সরাসরি না থাকলেও একটা সময়কে বের করতে হবে যখন অনেকক্ষণ ধরে কিছু খাওয়া হয়নি, একটা গ্যাপ আছে এরকম। আর এটা খাওয়ার পরে কিছুক্ষণ আবার গ্যাপ ছাড়তে হবে, যাতে অন্য খাবারের সাথে সেটা একটা মিক্স আপ না হয়, এটার মধ্যে একটা ডিস্টেন্স যাতে মেনটেন হয়, এই জন্য। ঠিক আছে, তো এটা মেনলি পুরো বডির ইমিউন সিস্টেমটাকেই বাড়িয়ে দেয়। পুরো ইমিউন সিস্টেমটাকে বাড়ানোর অর্থ, ইমিউন সিস্টেমকে আমরা সিম্পল ভাবলে হবে না। ইমিউন সিস্টেমটাই হলো একটা রিজন যে কারণে মানুষের কোনো রোগ হবে না। ইমিউন সিস্টেমটাই একটা রিজন যে কারণে মানুষ অনেকদিন বাঁচবে, সুস্থ থাকবে, হেলদি থাকবে, এরকম। তো ইমিউন রেসপন্স, এবার ইমিউন রেসপন্সটা কি? ইমিউন রেসপন্সটা হলো এই, আমাদের শরীরে যখনই বাইরে থেকে কোনো অ্যান্টিবডি, আবার জার্ম আকারে হোক, ভাইরাস ব্যাকটেরিয়া আকারে হোক, যখন ঢুকবে, সঙ্গে সঙ্গে আমার বডিটা রেসপন্স করবে। আমার বডির মধ্যে যে ইমিউন সিস্টেম আছে বা ব্লাড সেলগুলি আছে, ওইগুলি কিন্তু ওই ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করবে, লড়বে, তাদেরকে মারবে, যতক্ষণ এটার নামই ইমিউন রেসপন্স। এবার আরেকটু যদি ডিটেইলি বলি, আমরা প্রতি মুহূর্তেই বেঁচে আছি ইমিউনিটির কারণে। ইমিউনিটি ছাড়া আমাদের 1 ঘন্টাও বাঁচার অধিকার নাই, নট এ সিঙ্গেল মিনিট। কারণ কেউ যদি মারা যায়, তার কিছুক্ষণ পরেই, কেউ না, পশু পাখির ক্ষেত্রে সে একই কথা, মারা গেলে কিছুক্ষণ পরেই কিন্তু পচন ধরে যায়। কেন কি? তখন ইমিউন সিস্টেম কাজ করে না, বডি পচন ধরে যায়। আর যখন জীবিত থাকে তখন ইমিউন সিস্টেম কাজ করে, পচন ধরতে পারে না। কারণ ভাইরাস ব্যাকটেরিয়া আগেও ছিল, জীবিত অবস্থায় আছে, চারিদিকে ভাইরাস ব্যাকটেরিয়া ঘুরছে, প্রোটোজোয়া এগুলো ঘুরছে, কিন্তু ইমিউন সিস্টেমের কারণে তারা ভিতরে ঢুকেও কিছু কাজ করতে পারছে না, পচন ধরাতে পারছে না। তো এই কারণে ইমিউন সিস্টেমটা মানুষের বাঁচার জন্য, শ্বাস যতটা ইম্পর্টেন্ট, এই কয়েক মিনিটও থাকা যায় না, ইমিউন সিস্টেমটা প্রায় প্রায় ততটাই ইম্পর্টেন্ট, যে ইমিউন সিস্টেম ছাড়া কিছুক্ষণ বাঁচাও যায় না, এরকম। আর আমাদের ভিতরে সাধারণত যেমন ভাইরাস ব্যাকটেরিয়া ঢোকার যে মোটা মোটা যে রাস্তাগুলি, সেটা হলো শ্বাসের সঙ্গে যাবে, খাবারের সঙ্গে যাবে, এই দুটোই। এই জন্যই কিন্তু আমরা মাস্ক পরি, মাস্ক পরলে একটু কন্ট্রোল করা গেল, এরকম। তো এই দুটোই মেইন পথ আমাদের শরীরের ভিতরে যাওয়া, তাছাড়া চোখের মাধ্যমে যেতে পারে। এগুলি হলো ভিতরে যাওয়ার রাস্তা। তো ইমিউন সিস্টেমটা যখন ঠিক থাকবে, তখন কিন্তু আমার বডিটা ফাইট করবে, সুস্থ থাকবে, খুব সহজে অসুস্থ হবে না, খুব সহজে সর্দি কাশি হবে না, জ্বর হবে না, বা অন্যান্য টিউমার বা ক্যান্সার এইসব কোনো কিছু খুব সহজে ডেভেলপ করবে না, সময় নেবে। হ্যাঁ, বা অনেক সময় সর্দি কাশি হলো, এই অল্পক্ষণের মধ্যে অটোমেটিক ভালো হয়ে যাবে, সেটা বেশি হাবি হতে পারবে না, এরকম। ফর এক্সাম্পল, when bacteria enters the lungs through nose, নাকের মাধ্যমে লাঞ্চে যাবে, লাঞ্চের মধ্যে যেই মাত্র ব্লাড ভেসেলের সঙ্গে আসবে, সাথে সাথে ব্লাডের মধ্যে যে এনকে সেল থাকবে বা অন্যান্য যে সাইটোকাইন গুলি থাকবে, সেগুলি কিন্তু অ্যাটাক করে তাকে মেরে ফেলবে। এই যে কিলস প্যাথোজেন, অল কাইন্ড অফ প্যাথোজেন, এগুলিকে মারবে। এটা কি করছে? সোলজার্স ইন অ্যাকশন। তো সোলজার্স ইন অ্যাকশন কথার অর্থ এটাই, যে ভিতরে আমাদের যে ডিফেন্স সিস্টেম বা সুরক্ষা কবচ, এটা কিন্তু সুরক্ষা কবচ। ইমিউন সিস্টেমটাই হলো আমাদের সুরক্ষা কবচ। প্রত্যেক দেশের যে সোলজার থাকে বা সৈন্যবাহিনী থাকে, তাদের কাজই হলো বাইরের অ্যাগ্রেশন থেকে, বাইরের আক্রমণ থেকে দেশকে রক্ষা করা। শুধু বাইরের আক্রমণ কেন, ইন্টারনাল, ভিতরেও অনেক সময় ডিস্টার্ব হয়, দাঙ্গা হাঙ্গামা হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়, তখনও সোলজার্সরাই কাজ, সৈনিকদেরই কাজ এটাকেও কন্ট্রোল করা। সেম ভাবে ভিতরে কোনো কারণে ডিস্টর্টেড সেল তৈরি হোক বা আঘাতপ্রাপ্ত হোক, অথবা বাইরে থেকে প্যাথোজেন্সরা ভিতরে যাক বা জার্মসটা ভিতরে যাক, যে কোনো কারণেই যখন ফরেন এলিমেন্ট পড়বো বা বডির মধ্যে নর্মাল সিচুয়েশন থাকবে না, সাথে সাথেই কিন্তু আমাদের এই সোলজার্সরা, অর্থাৎ ইমিউন সেলরা, ওই জার্মস গুলিকে আক্রমণ করবে বা ডিস্টর্টেড সেলগুলিকে আক্রমণ করে এগুলিকে নষ্ট করবে, ডাইজেস্ট করবে এবং শরীর থেকে বের করে দেবে, ফ্লাশ আউট করে দেবে, এরকম। তো ইমিউন সেলগুলি কতগুলি নাম দিয়েছে এখানে, এই যে ইউসিনোফিল, এখানে দিয়েছে ন্যাচারাল কিলার সেল, সাইটোকাইন, বেসোফিল, এরকম ভাবে কিছু নাম দিয়েছে, ইউসিনোফিল, বেসোফিল, ন্যাচারাল কিলার সেল, ঠিক আছে। এগুলি কতগুলি নাম দিয়েছে। এরকম ভাবে অনেক রকমের সাইটোকাইন হয়, যেগুলি বিভিন্নটা বিভিন্ন কাজ করে, যার মাধ্যমে আমাদের টোটাল ইমিউনিটিটা রক্ষা হয়। আর ইমিউন রেসপন্সের আরেকটা ছোট কথা যদি বলি, সেটা হলো
আমি আগেও সবসময় এটা বলার চেষ্টা করি, যাতে বারবার বললে সেটা একবার কোডিং হয়ে যাবে ব্রেনের মধ্যে, আর ভোলার সুযোগ থাকবে না। মানে যখনই অ্যাক্সিডেন্ট হবে সাথে সাথে এখানে একটা জমাট হবে। এখানে এই জমাটের মধ্যে অনেক থাকে, যেমন ফায়ার সার্ভিস থাকবে, পুলিশ থাকবে, ডাক্তার টিম থাকবে, আশপাশের লোকজন থাকবে, যারা সেলফ মানে কি বলে সহায়তা করবে, এরকম লোক থাকবে। তো আসবে, জমা হবে, ওই পরিস্থিতিকে সমাধান করবে, তারপরে ধীরে ধীরে আবার ট্রাফিক নর্মাল হয়ে যাবে। তো কিছুক্ষণের জন্য সেই জমা ওরা হয়। সেম ভাবে বডি যখন কখনো আঘাতপ্রাপ্ত হয়, সাথে সাথে ওই জায়গাটা ফুলে যায়, ওই জায়গার মধ্যে সব যে ইমিউন সেলগুলির একটা জমা ওরা তৈরি হয়, এবং ধীরে 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 ওই জায়গাটাকে যে ডিস্টর্টেড সেলগুলি আছে এগুলিকে সরিয়ে দেয়, এবং ধীরে ধীরে জায়গাটা আস্তে ব্যথাও কমে যায়, ফোলাও কমে যায়। তো এরকম। তো সেম ভাবে যখন আঘাতপ্রাপ্ত হই বা অন্যান্য কোনো কারণে যখন ইমিউন রেসপন্স হয়, তখন প্রাথমিকভাবে জিনিসটা একটু বাড়ে, মনে হয় যেন বেড়েছে, ফুলেছে, ব্যথাটা বেড়েছে, এই জায়গাটা পেকে গেছে, এরকম। কিন্তু পেকেছে এই জন্যই ভালো হয়েছে, ফুলেছে এই জন্যই ফোলাটা কমেছে, এরকম। সেম ভাবে যখন আমরা হিমোহিনটা খাই, তখন ইমিউনিটিটা বেড়ে যায়। ইমিউনিটিটা বাড়লে ইমিউন রেসপন্সটাও বাড়ে। যখন ইমিউন রেসপন্সটা বাড়ে, সাথে সাথে যে সমস্যাটা ছিল ওই সমস্যাটা প্রাথমিকভাবে মনে হবে যেন একটু বাড়ছে, কারণ ওইটার সাথে ফাইটটা বেড়ে গেছে, ওইটার সাথে যুদ্ধটা বেড়ে গেছে। এই জন্য ওই জায়গাতে একটু মনে হবে যে সামথিং, হয়তো ব্যথা বেড়েছে, হয়তো মনে হবে ফুলেও গেছে, এরকম বিষয়গুলো হতে পারে। তারপর ধীরে ধীরে খুব তাড়াতাড়ি এটা কমপ্লিট হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তো ওই ইমিউন রেসপন্সের মাধ্যমেই কিন্তু এই সমস্যাগুলি ভালো হয়। তো এই কারণে হিমোহিনটা নিলে প্রথম 1-2 দিন হয়তো একটু মনে হবে বেড়েছে, কিন্তু ফাইনালি কমবে, শুধু কমবে না, একবারে ভালো হয়ে যাবে, এরকম। আচ্ছা, এবার কি দিয়েছে? থ্রেট টু ইমিউনিটি। ইমিউনিটি কি কি কারণে আমাদের বডির ইমিউনিটিটা খারাপ হতে পারে? ইমিউনিটি ভালো রাখাই আমাদের মেইন উদ্দেশ্য। এর জন্য যা করার তা সবই আমাদের করা উচিত। কিন্তু কি কারণে খারাপ হয় সেটা আগে বুঝতে হবে। যদি আমরা জানতে পারি তাহলে আমরা যত্নটাও নিতে পারবো। তো রেডিয়েশনের কারণে হতে পারে, মোবাইল রেডিয়েশন হোক, টিভি রেডিয়েশন হোক, আজকাল তো রেডিয়েশনের আর অভাব নেই। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অল অ্যারাউন্ড, একদম প্রতি বিন্দু বিন্দুতে আছে। এই রেডিয়েশন চলবে, এটার মাধ্যমে যা ক্ষতি হওয়ার তা হবে। এখানে আমাদের তেমন আর কন্ট্রোল করার কিছু নেই। আমাদের যেখানে কন্ট্রোল করার আছে ওই জায়গাতে আমরা করবো। এইবার আছে বায়ু দূষণ, মাটি দূষণ, খাদ্য দূষণ, এই যে শব্দ দূষণ। প্রতি জায়গাতে যখন সবজি খাবো সেখানে দূষণ, মাছ খাবো সেখানে দূষণ, শ্বাস নেবো বাতাসে দূষণ। তো প্রতি জায়গাতেই দূষণ আছে। দূষণ মানে সেখানে লাখো জার্মসের ইনটেক আছে। তো এখানে আমরা কিছুটা কন্ট্রোল করতে পারি। যেরকম খাওয়া দাওয়ার মধ্যে একটু চেষ্টা করবো বেটার খাওয়ার জন্য, ফ্রেশ এয়ার নেওয়ার জন্য, একটু এক্সারসাইজ করার জন্য, একটু ভিটামিন যুক্ত খাওয়ার জন্য, একটু সাপ্লিমেন্ট জাতীয় খাবার খাওয়ার জন্য, নিজের বডির জন্য, নিজের বাচ্চার জন্য, সুস্থ থাকার জন্য এগুলি করবো। তখন আমাদের ইমিউনিটিটা ঠিক থাকবে। আচ্ছা, নেক্সট হলো হাউ ডু হেলথ সাপ্লিমেন্ট রিলেটেড টু ইমিউন সিস্টেম হেল্প আস। তো হেলথ সাপ্লিমেন্ট, আমরা ইমিউন সিস্টেমটা যে বললাম, ইমিউন সিস্টেমটা আমরা কিভাবে ভালো রাখতে পারি? আমরা একটু এক্সারসাইজ করবো, একটু শাকসবজি বেশি খাবো, মাঝে মাঝে একটু কি জানি ফাস্টিং করা, যেটা সপ্তাহে 1 দিন বা 2 দিন একটু ফাস্টিং করলাম, বা পার ডে তো ফাস্টিং হতে পারে। যদি আমি রাত্রে 7টার মধ্যে বা 8টার মধ্যে খাওয়া শেষ করি, আবার পরের দিন সকালে 7টা-8টায় খাই, তাহলে মোটামুটি 12 ঘন্টার একটা গ্যাপ থাকে। সেখানেও একটা ফাস্টিং এর মতো সিচুয়েশন তৈরি হয়। এরকম যদি আমরা ওই ফাস্টিংটাও ম্যানেজ করি, সাথে সাথে শাকসবজিটা একটু বেশি খাই, মানে ভেজিটেবল যেগুলি আছে, একটু আমিষ থেকে একটু দূরত্ব বজায় রাখা, বাস এই কাজগুলি যদি করি আমরা, আর একটু এক্সারসাইজ করবো, এগুলির মাধ্যমে কিন্তু আমরা ভালো থাকতে পারি। স্ট্রেস ফ্রি, একটু ব্রেনটাকে একটু চাপ মুক্ত রাখার চেষ্টা করবো, এগুলি আমরা করতে পারি, ঠিক আছে? আর তারপরেও যখন এগুলির মাধ্যমে হচ্ছে না, বা এগুলি সবটা সবসময় করতে পারছে না, এরকম হয় যে অফিসের সিচুয়েশন একরকম, বা ফ্যামিলির মধ্যে কাজের অবস্থা এরকম যে বিজনেস সেন্টারে কাজ করুক বা নিজস্ব বিজনেস থাকুক, সেক্ষেত্রে যদি সময় না থাকে তখন আমাদের এই হেলথ সাপ্লিমেন্টই নিতে হবে, আমাদের ইমিউনিটিটা বুস্ট আপ রাখার জন্য বা ভালো রাখার জন্য। আর যদি কোনো কেউ ইমিউনিটিটা ফল করেছে, বুঝতেই পারি যে তাকে হালকাভাবে অল্প সর্দিতে, অল্প টেম্পারেচার ডিফারেন্স, মানে হালকা ঠান্ডাতেই সর্দি হয়ে যায়, হালকা গরমেই সর্দি হয়ে গেল, হালকা বৃষ্টি ভিজলেই সর্দি হয়ে গেল, আজকে একটু রোদ্রে বেরোলে সর্দি হয়ে গেল, মানে যার অল্প বিস্তর আপডাউনে, পরিবেশের আপডাউনে অসুস্থ হওয়ার একটা প্রবণতা আছে, তার ইমিউনিটি কিন্তু ডাউন নিশ্চিত। তো সেই ক্ষেত্রে তাকে কিন্তু সাপ্লিমেন্ট নিতেই হবে। এছাড়া যাদের বিশেষ করে কোনো না কোনো রোগ আক্রান্ত হয়ে গেছে দুর্ভাগ্যক্রমে, তো তাদের তো নিতেই হবে, সেটা আর ম্যান্ডেটরি বাউন্ড একরকম, তাদের এটা প্রয়োজনের মধ্যে করে, এটা কোনো চয়েস না। আমার ইচ্ছা হলে নিলাম, ইচ্ছা হলো না নিলাম না। অসুস্থ হয়ে গেলে সেখানে আর চয়েসের বিষয় না, সেখানে হয়ে যায় জরুরত। আর সুস্থ মানুষের ক্ষেত্রে এটা চয়েস, আমি ভালো থাকবো কি আরো ভালো থাকবো, এরকম। নেক্সট কি লিখেছে? দে ইনক্রিজ দ্য নাম্বার অফ ইমিউন সাইট। তো ইমিউন সাইটটা সংখ্যা যখন বাড়বে, অটোমেটিক ইমিউনিটিটা ভালো থাকবে। ইমিউন সাইটের সংখ্যা কমলো মানে ইমিউনিটি কমে গেল।
এরকম সিম্পল হিসাব। আর ইমিউন সাইটটা বাড়াতে গেলে এরকম হিমোহিম জাতীয় কিছু সাপ্লিমেন্ট নিতে হবে। দেন হেল্প ডেস্ট্রয় হার্মফুল প্যাথোজেন অ্যান্ড ডিস্টর্টেড সেল। তা হার্মফুল প্যাথোজেন যেগুলি বাইরে থেকে ফরেন এলিমেন্ট এবং জার্মস যা আছে, যেগুলি আমাদের বডি পার্ট না, বাইরের থেকে গেল, সেগুলি প্যাথোজেন, সেগুলিকে মারা ইমিউন সিস্টেমের কাজ। তাছাড়া ডিস্টর্টেড সেল, ভিতরের আমার সেলগুলি, আমার নর্মাল সেলগুলি কোনো কারণে যদি নষ্ট হয় বা তার জেনেটিক চেঞ্জ হয়, তখন সেগুলি আর আমার বডির পার্ট না, নর্মাল সেলের মতো না, সেগুলিকে বের করে দিতে হবে। এবং সেগুলিকে বের করার কাজও কিন্তু সেই ইমিউন সাইট করে। এরকম ডিস্টর্টেড সেল আমাদের টিউমার সেল, এগুলি নিশ্চয়ই আমার বডির পার্ট না, এটা একটা অনেকটা ফরেন এলিমেন্ট, নর্মাল সেল তো না। ক্যান্সার সেল, এগুলি আমার বডি অন্যান্য সেলের মতো নর্মাল সেল না, এগুলিও কিন্তু বডি থেকে বের করতে হবে। এগুলি কাজটাই করে সেই ইমিউন সাইট গুলি। রিডিউস আনওয়ান্টেড ইমিউন রিঅ্যাকশন। আনওয়ান্টেড ইমিউন রিঅ্যাকশনের কারণে কিন্তু কিছু কিছু রোগ হয়। যদি আমাদের ইমিউনিটি সিস্টেমটা ভুল করে মনে করে নর্মাল সেল, আমাদের বডির যে নর্মাল সেল আছে, এগুলিকেই মনে করলো না এটা বোধহয় নর্মাল সেল না, এটাকে ডেস্ট্রয় করো। এরকম করতে করতে অনেক সময় ভালো সেলগুলিকেও ডেস্ট্রয় করে দেয়। তো তখন আমাদের বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো ওই সমস্যাগুলি যখন হয়, এগুলিকে বলা হয় আনওয়ান্টেড ইমিউন রিঅ্যাকশন। যেমন হাঁটুতে ব্যথা, যেমন আর্থ্রাইটিস, এরকম এগুলি কি হয়, আনওয়ান্টেড ইমিউন রিঅ্যাকশনের কারণে কিন্তু ওই যে কার্টিলেজ গুলি ক্ষয় হয়ে যায়, ওই সেলগুলিকে নষ্ট করে ফেলে। মনে করে এগুলি আমার নর্মাল সেল না, সেলগুলিকে নষ্ট করে ফেললো, অটোমেটিক্যালি সেটা ক্ষয় পাবে এবং ধীরে ধীরে ব্যথা শুরু হয়ে যাবে। তো ওইটা হলো আনওয়ান্টেড ইমিউন রিঅ্যাকশন, ওইটাকেও কিন্তু বন্ধ করবে সেই সাপ্লিমেন্ট হিমোহিম। তো হিমোহিম ক্যান্সারেও কাজ করবে, হিমোহিম আর্থ্রাইটিসের মতো বড় রোগেও কাজ করবে, হিমোহিম নার্ভেও কাজ করবে। অর্থাৎ ইমিউন সিস্টেমে যখন কাজ করে তখন সমস্ত রোগের ক্ষেত্রে বেসিক্যালি কাজ করে। কারণ যার ইমিউনিটি ভালো থাকবে, কোনো রোগই তার হবে না, বা কোনো রোগী তার উপর হাবি হতে পারবে না। অটোমেটিক্যালি যেসব রোগের চিকিৎসার বলতে সেরকম মেডিসিন অ্যাভেলেবল নাই, খুব হয়তো হাইলি কস্ট মেডিসিন নিতে হবে, সেক্ষেত্রেও কিন্তু এই ইমিউন সিস্টেম যদি ভালো থাকে, বা ইমিউন সিস্টেম ডেভেলপ করার মাধ্যমে কিন্তু আমরা সেটিকে চিকিৎসা করতে পারি এরকম। দেন অ্যাবিলিটি টু প্রোটেক্ট আওয়ার বডিজ ফ্রম হার্ম। হ্যাঁ, যে কোনো রকম হার্ম, এবার এক্সটার্নাল হোক ইন্টারনাল হোক, যে কোনো রকম হার্মের থেকে বা ক্ষতিকারক দিক থেকে ইমিউন সিস্টেম আমাদের বাঁচাবে। আর এই হিমোহিম ইমিউনিটি বাড়ানোর মাস্টার। কারণ হিমোহিম কথার সত্যিই হলো হিমাটোপয়েসিস স্ট্রেংথেনিং, অর্থাৎ যে রক্ত তৈরি করা, রক্তের যে প্রোডাকশন করা, হ্যাঁ, এটাই করে হিমাটোপয়েসিস প্রসেস। এই হিমোহিম ওই কাজটাই করে, ওই কাজটারই ত্বরান্বিত করে বা অ্যাক্সেলারেট করে। তো করার মাধ্যমে ব্লাডের মধ্যে ইমিউন সাইটের সংখ্যা বাড়িয়ে দেয়। যখন বাড়বে তখন অটোমেটিক্যালি সে ক্যান্সারের বিরুদ্ধে লড়বে, সে টিউমারের বিরুদ্ধে লড়বে, সে নার্ভ রিলেটেড প্রবলেমের বিরুদ্ধে লড়বে, সে আর্থ্রাইটিসের বিরুদ্ধে লড়বে, সে ভিটিলিগোর বিরুদ্ধে লড়বে, সে থ্যালাসেমিয়ার বিরুদ্ধে লড়বে, বা অন্যান্য অনেক সমস্যার বিরুদ্ধে লড়বে। দেন কি লিখেছে, হিমোহিম ডেভেলপমেন্ট স্টোরি, কিভাবে হিমোহিমটা বাস্তবে রূপান্তরিত হলো, এটার একটা স্টোরি। Atomic hemoheme was developed through 8 years of research by the Korean Atomic Energy Research Institute, বা কেরি এক কথা বললে, অ্যাজ এ ন্যাশনাল প্রজেক্ট। তো কেরির এটা ছিল একটা জাতীয় প্রজেক্ট বা ন্যাশনাল প্রজেক্ট। ন্যাশনাল প্রজেক্টের মাধ্যমে কিন্তু সেটা ডেভেলপ করা হয়েছে। আর কোরিয়ান অ্যাটমিক এনার্জি গভর্নমেন্টের সংস্থা, আর সেটাকে ন্যাশনাল প্রজেক্ট ডিক্লেয়ার করা, সেটাও একটা বিরাট কাজ। সাথে সাথে কতদিন লেগেছে, 8 বছর, দীর্ঘ 8 বছর রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের পরেই কিন্তু সেটা ফাইনাল রূপে এসছে, এবং ক্লিনিক্যাল টেস্টের পরেই এটা অ্যাপ্রুভাল হয়েছে। ইচ ইনগ্রেডিয়েন্ট ইজ ইন্ডিভিজুয়ালি অ্যাপ্রুভড। যা দিয়েই হিমোহিমটা তৈরি করা হয়েছে, শুধু হিমোহিমকে অ্যাপ্রুভ করা হয়েছে এরকম না, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টকে আলাদা আলাদা ভাবেও কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে। আর অ্যাপ্রুভালটা দিয়েছে কে, মিনিস্ট্রি অফ ফুড অ্যান্ড ড্রাগ সেফটি, এমএফডিএস, সেই কোরিয়ার একটা গভর্নমেন্টের সংস্থা, ঠিক আছে, এ হেলথ অ্যান্ড সাপ্লিমেন্ট ইনগ্রেডিয়েন্ট। তো এটা একটা বড় জিনিস যে যখনই আমরা হিমোহিমের কথা বলবো তখন নিশ্চিতভাবে বলা যাবে এটা কোনো একটা সিম্পল কোনো কোম্পানি মেড আয়ুর্বেদিক প্রোডাক্ট নয়, এটা টোটালি গভর্নমেন্টের একটা প্রোডাক্ট। আর এটা সিম্পলি অশ্বগন্ধা সেই কাজ করবে, শিলাজিৎ ওই কাজটা করবে, মুসলিম ওই কাজটা করবে, এটা সিম্পল ভাবে এরকম আমরা এক্সট্রাকশন করে খেলাম, এটা হলো এক। আর যখন সেটার জন্য ক্লিনিক্যাল টেস্ট থাকবে, সেটার জন্য রিসার্চ ডেভেলপমেন্ট থাকবে, সেটার গভর্নমেন্টের ইনভলভেশন থাকবে, গভর্নমেন্টের সার্টিফিকেশন থাকবে, তার এগেনস্টে প্যাটেন্ট করা থাকবে, ওয়ার্ল্ড ওয়াইডে তার বিভিন্ন যে দেশের সংস্থা থাকবে তাদের প্রত্যেকের আলাদা আলাদাভাবে অ্যাপ্রুভাল থাকবে। যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে আইসিএমআর অ্যাপ্রুভাল থাকবে, আমেরিকার ক্ষেত্রে ইউএস এফডিএ এর অ্যাপ্রুভাল থাকবে। তো যখন এত সব কিছু একটা প্রোডাক্টের পিছনে থাকে তখন সেটার উপর মানে বড়ভাবে ভরসা করার একটা সুযোগ থাকে, এবং তার কোয়ালিটি নিয়ে আর কোনো কোশ্চেন করার কোনো সুযোগ থাকে না, এবং নিশ্চিতভাবে ভরসা করা যায় যে ইটস এ ভেরি গুড কোয়ালিটেড প্রোডাক্ট এরকম। দেন ফুড সেফটি কুরিয়ার সেটা দিয়েছে। আচ্ছা, এখানে কি দিয়েছে, হিমোহিম ডেভেলপমেন্ট স্টোরি। আচ্ছা, ও রেডিয়েশনের ক্ষতিকারক দিকটা এখানে একটু বোঝানো হয়েছে যে আলফা বিটা গামা, গামাটা একদম ভারী ভারী
ধাতুর পাতকেও কিন্তু ভেদ করে চলে যেতে পারে আমাদের শরীরের ভিতর দিয়ে, তো তখন আরামসে চলে যাবে। অর্থাৎ যখন এই গামারে আমাদের ভিতর দিয়ে যাবে তখন কি হবে, আমাদের সেলগুলিকে কিন্তু ক্ষতি করবে, সেলের জেনেটিক্যাল চেঞ্জ করে দেবে। তো সেক্ষেত্রে যখন জিন চেঞ্জ হয়ে যাবে তখন ওই চেঞ্জ হওয়া জিনগুলি কিন্তু আমাদের আর বডির নর্মাল সেল না, তারা হয়ে যাবে ফরেন সেল। সাথে সাথে আমার বডির ইমিউন সেলগুলি কিন্তু তাকে মেরে ফেলবে। সাথে সাথে যদি না মারতে পারে তখনই বিভিন্ন সমস্যাও হবে, এটা একটা ফ্যাক্ট। হাই কোয়ালিটি ইনগ্রেডিয়েন্ট, তো ইনগ্রেডিয়েন্টগুলির নাম এখানে দিয়েছে যদি বলি, অ্যাঞ্জেলিকা গিগাস, সিডিয়াম অফিসিনাল অ্যান্ড পিউনিয়া জাপোনিকা, এই তিনটা আছে। তো তিনটার জন্য আলাদা আলাদা ভাবে প্যাটেন্টও আছে। আচ্ছা, বড় বড় জিনিস কয়েকটা যেটা মনে রাখবো, সেটা 8 ইয়ার অফ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কে করেছে, কেরি, 8 বছর, এটা একটা গভর্নমেন্টের সংস্থা। তারপর রিকগনিশনটা কে দিয়েছে, এমএফডিএস, সে কোরিয়ার একটা গভর্নমেন্টারি সংস্থা। ইন্ডিয়ার ক্ষেত্রে যেমন আইসিএমআর, ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ। একটা মেডিকেল বোর্ড যখন সেটাকে আপলিফট করবে বা সেটাকে অ্যাপ্রুভাল দেবে তখন বুঝতে হবে তার ওয়েটটা কি আছে। আমেরিকার এফডিএ, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তো যেই মাত্র ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তাকে অ্যাপ্রুভাল দেবে তখন তার ওয়েটটা বোঝাই যাবে, তার উপকারিতা বোঝাই যায়। দেন ডেভেলপড এট দ্য রেট কুলমার বিএনএইচ, তো কুলমার বিএনএইচ সেটাকে শুধু প্রোডাকশন করে, সেটাও টোটালি গভর্নমেন্টের একটা প্রোডাক্ট, একদম রিসার্চ ডেভেলপমেন্ট শুরু করে ম্যানুফ্যাকচারিং পর্যন্ত, ঠিক আছে। তো এবং অ্যাক্রস দ্য গ্লোব, অর্থাৎ সারা পৃথিবীতে বিক্রি হচ্ছে, অর্থাৎ তার মধ্যে স্ট্যান্ডার্ডটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। সারা পৃথিবীতে বড় বড় দেশগুলিতে, ইউরোপিয়ান স্টেটগুলিতে, চায়নাতে, জাপানে সেল হওয়া মানে সে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ক্যারি করে। ইউনিক রিসার্চ অ্যান্ড র ইনগ্রেডিয়েন্ট, তো ইউনিক রিসার্চ অবশ্যই, যেহেতু এটা ন্যাশনাল প্রজেক্ট ছিল, সাথে সাথে 8 বছর লেগেছে, আর ওইখানের সায়েন্টিস্টরা, ক্যারির সায়েন্টিস্টরা সেটাকে রিসার্চ করেছে, তো অবশ্যই একটা ইউনিক রিসার্চ। আর নামগুলি তো আগে বলেছি, অ্যাঞ্জেলিকা গিগাস, সিডিয়াম অফিসিনাল অ্যান্ড পিউনিয়া জাপোনিকা। তো এটা খুব হাইল্যান্ডের মধ্যে জন্মায়, কোরিয়াতে ঠান্ডা জায়গাতে জন্মায়, একদম উঁচু জায়গাতে। তো ওই অংশে সেটা ভালো হয়, তো আমাদের এইদিকে এটার সুযোগ থাকে না, ওইখান থেকে এটার প্রোডাকশনটা এই কারণে নিতে হয়। হেমোহিম ইজ এ ফুড হেলথ সাপ্লিমেন্ট দ্যাট হ্যাজ বিন ডেভেলপড ফ্রম হার্বাল এক্সট্রাক্ট, তো টোটালি হার্বাল এক্সট্রাক্ট উই নো ইট। দেন সেফটি অ্যান্ড ফাংশন হ্যাজ বিন প্রুভেন থ্রু ক্লিনিক্যাল টেস্ট, যেটা আমি আগে বারবার বলেছি, ক্লিনিক্যাল টেস্টটা খুব ইম্পর্টেন্ট। একটা সিম্পলি একটা হার্বাল প্রোডাক্ট আসলো, বললো ইটস এ হার্বাল প্রোডাক্ট, সিম্বলাইজ দেওয়া আছে হার্বাল প্রোডাক্টের, কিন্তু তার এগেনস্টে ক্লিনিক্যাল টেস্ট নাই, তার কোনো প্যাটেন্ট সার্টিফিকেশন নাই, তার কোনো হালাল সার্টিফিকেশন নাই, তার আইসিএমআর অ্যাপ্রুভাল নাই, তার ইউএসএফডি এর অ্যাপ্রুভাল নাই, তার এফডিএস এর অ্যাপ্রুভাল নেই। এরকম ভাবে আপনারা প্রচুর আয়ুর্বেদিক প্রোডাক্ট পেয়ে যেতে পারেন, কিন্তু এরকম অ্যাপ্রুভাল করা প্রোডাক্ট বা রিসার্চ করা প্রোডাক্ট পাওয়াটা, মানে সত্যি কথা বলতে কি একদম পিওর প্রোডাক্ট পাওয়াটা আজকাল একটা চ্যালেঞ্জ। তো অ্যাটমি সেটা প্রোভাইড করতে, এদিকে আমাদের একটা হেডেক মুক্ত হয়ে আমরা এটা নিতে পারি। হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই কেএফডিএ, ঠিক আছে, সেফটিটাকে কেএফডিএ, কোরিয়ান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তো ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সেটা সেফটিটা অ্যাপ্রুভাল করেছে, বিরাট ব্যাপার। এবং কেন কি বলেছে, কি বলে অ্যাপ্রুভালটা দিয়েছে, সে ইমিউন সিস্টেমটাকে বাড়ায়, এর মেইন কাজটাই হলো ইমিউন সিস্টেমটাকে হেল্প করা, ইমিউন সিস্টেমটাকে বুস্ট করা, এবং এই বলেই কিন্তু সার্টিফিকেশনটা দেওয়া হয়েছে। দেন টেস্টেড রেজাল্ট অফ হিমোইন র ইনগ্রেডিয়েন্ট, আচ্ছা, অ্যাক্টিভ এনকে সেল বাড়ায়, তো শুধু অ্যাক্টিভ এনকে সেল কেন, অনেক রকম সাইটোকাইন আছে, সবগুলির সংখ্যাই কিন্তু বাড়াবে, কারণ প্রত্যেকটাই ইমিউন সেল। যত রকম হোয়াইট ব্লাড সেল আছে বা শ্বেত রক্তকণিকা আছে, সবগুলির সংখ্যাটাই কিন্তু বাড়াবে, কারণ হিমাটোপোয়েসিস প্রসেসে হাড়ের মধ্যে যে স্টেম সেল থাকে, স্টেম সেলটা বিভাজনের মাধ্যমে কিন্তু ব্লাড সেল তৈরি হয়, তো অটোমেটিক আমাদের ইমিউন সিস্টেমটা বাড়বে, ভালো হবে নিশ্চিত। দেন কি বলেছে, অ্যাক্টিভ ইমিউন সেল আর অ্যাক্টিভেটেড টু ইমপ্রুভ দ্য ডিফেন্স মেকানিজম অফ দ্য হিউম্যান বডি, তো মানুষের যে ডিফেন্স মেকানিজম বা বডিটাকে রক্ষা করার যে মেকানিজমটা, বাইরের ফরেন জার্মসেল লোকে ফাইট করে, ওইটাই করে, সেটা আমি আগেও বলেছি। সাইটোকাইন ইজ রিলিজড বাই সেল অফ ইমিউন সিস্টেম টু হেল্প রেগুলেট ইমিউন রেসপন্স, তো ইমিউন রেসপন্সটা নিয়ে বলেছি। ইমিউন রেসপন্সটা কি, তো হিমোহিম খেলে সেই প্রথম দিকে সেই ইমিউন রেসপন্সটাও ফিল করা যায়, তারপরে ধীরে ধীরে রোগটাকে ভালো হতো দেখা যায়, সেটা একদম নিজে এক্সপিরিয়েন্স করার সুযোগ থাকে। সবাই খাবে, বাচ্চা থেকে শুরু করে বড়, তো খুব বেশি ছোট বাচ্চারা না, নেবে ইমিউন সিস্টেম বাড়ানোর জন্য, তাদের স্ট্রেংথ বাড়ানোর জন্য, হেলথ কন্ডিশন ঠিক রাখার জন্য, ঠিক আছে। আর বাড়ির মারা নেবে, তাদের যাতে লেথার্জিটা না থাকে, বা যদি কোনো সমস্যা হয়ে গেছে সেক্ষেত্রে অবশ্যই নেবে, এরকম। তো আমরা প্রয়োজন বুঝে আমরা সবাইকে দেব, অথবা যারা মনে করে আমার বডি ঠিক রাখতে হবে, বাবা আমি মরবো বা আমি অসুস্থ হবো, তারপরেই আমি প্রিকশন নেবো, এবং আমি প্রথম থেকেই প্রিকশন নিয়ে রাখি যাতে অসুস্থ না হয়, তারাও নেবে। বলেছে নাম্বার 1 ইজ সেলস, আমি বলেছি সবচেয়ে বেশি সেল হয়, সবচেয়ে বেশি উপকার হয়, সবচেয়ে বেশি প্যাটেন্ট প্রোডাক্ট এবং সবচেয়ে বেশি পজিটিভ রিভিউ যার পিছনে আছে, সেটাই হিমোহিম, এরকম।
তো সেটা আবার একবার লেখা হয়েছে ইন ইন রেজাল্ট পাবলিশড বাই, আচ্ছা এটা কবে রেজাল্ট অনুসারে সেটা বলা হয়েছে। হিমোহিম হ্যাজ বিন নাম্বার ওয়ান প্রোডাক্ট ইন সেল, তো সেলের দিকে 1 নাম্বার উইদিন দ্য ইন্ডাস্ট্রি অফ 7 কনজিকিউটিভ ইয়ার। পরপর 7 বছর 1 নাম্বারে থাকা সাংঘাতিক। কোন এক বছরে ফার্স্ট হয়ে গেল সেটা অন্য ব্যাপার, কিন্তু ফার্স্ট হওয়াটাকে কন্টিনিউ করে যাওয়া পরপর 7 বছর, সেটা বিরাট চ্যালেঞ্জ, সেটা হিমোহিম কিন্তু করতে পেরেছে। দেন হিমোহিম পাওয়ার কামস ফ্রম দ্য হাই কোয়ালিটি ইকো ফ্রেন্ডলি অ্যাঞ্জেলিকা গিগা স্টেডিয়াম অফিসিনাল। এটা তো বলেছি যেহেতু একদম পিওর পরিবেশে চাষ হয়, সেখানে কোনো দূষণ নেই, সাথে সাথে কোনো ফার্টিলাইজার দেওয়া হয় না, কোনো পেস্টিসাইড দেওয়া হয় না, একদম টোটাল হার্বাল পদ্ধতিতে চাষ হয়। এই জন্য সেটার মধ্যে কোনো ইম্পুরিটি নেই, কোনো প্রেজারভেটিভস নেই, একদম পিওর এক্সট্রাকশনটা নিয়েই কিন্তু সেই প্রোডাক্ট হিমোহিম তৈরি করা হয়। আর সেটা তো ক্লিনিক্যাল টেস্টও আছে, ওয়ার্ল্ড ওয়াইড কোয়ালিটি আছে, যার জন্য ওয়ার্ল্ডের বিভিন্ন সংস্থা সেটাকে অ্যাপ্রুভেলও দিয়েছে। দেন সেলস ইন 18 কান্ট্রিজ এন্ড 21 প্যাটেন্ট। তো বললাম যেটা 21টা প্যাটেন্ট আছে সারা পৃথিবীতে, এবং 18টা বড় বড় কান্ট্রিতেই সেটা কিন্তু মানে সফলতার সাথে মানুষের প্রয়োজনটাকে মিটাতে পারছে। তো এই ছিল হিমোহিম সম্পর্কে একটা ছোট্ট আলোচনা।